আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স রাইটিং এ আজকে আমাদের ৩য় ক্লাস। অ্যান্ড আজকের রাইটিং এর মূল বিষয়টি হচ্ছে রাইটিং না আজকের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনটা আমাদের কোথায় লাগবে? প্রিপোজিশনটা আমাদের লাগবে সকল কিছুতে। সকল মানে ইংলিশ জগতে সকল কিছুতে আমাদের কি প্রিপোজিশনটা লাগবে। ধরেন আমি ইংলিশে কথা বলতে যাব, কনভারসেশন করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। আমি যে রাইটিং লিখবো, রাইটিং এর ক্ষেত্রে রাইটিংটাকে একটু বড় করতে হবে, রাইটিংটাকে ফুললি ডেভেলপ করতে আমাদের কি প্রিপোজিশনের ব্যবহারটা জানতে হবে। ইভেন যে আমরা পড়ে বুঝতে পারি না। এই পড়ে না বোঝার কারণ কি জানেন? আমরা প্রিপোজিশনের ব্যবহার জানি না। এই পড়ে না বোঝার ক্ষেত্রে আমাদের কি পড়ে বোঝার ক্ষেত্রে কি প্রিপোজিশনের ব্যবহারটা জানতে হবে। সো সকল ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমরা এখন প্রিপোজিশনটা কেমনে কি এটা আমরা কি সেন্টেন্সের ভিতরে গিয়ে দেখবো। সেজন্য প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, এগুলো সবাই বলে। এটা বলে আমরা মাথা নষ্ট করে লাভ নেই। আমরা রিয়েল লাইফ উদাহরণ দেখে বুঝবো। আচ্ছা, সো এখানে আমরা কি একটা সেন্টেন্স নিচে দেখেন যে বলছে যে দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল। মানে কি দ্য প্রোডাকশন ইজ গুরুত্বপূর্ণ, মানে উৎপাদন ইজ গুরুত্বপূর্ণ অথবা জরুরি। আচ্ছা, আমরা একটা ছোটবেলা থেকে একটা কথা শুনে অভ্যস্ত যে আমরা কি জানি যে একটা সেন্টেন্সে মূলত ৩টে জিনিস থাকে। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন এখানে আমার কি দ্য প্রোডাকশন সাবজেক্ট ইজ ভার্ব এসেনশিয়াল অবজেক্ট। আচ্ছা, যদিও এটা শুনি কিন্তু আমরা কি বাস্তবে কি দেখি? বাস্তবে দেখি যে এত বড় বড় সেন্টেন্স। আর ধরেন এখানেও সাবজেক্ট আছে, এখানেও ভার্ব আছে, এখানেও অবজেক্ট আছে, কিন্তু এত কথাবার্তা, এত কি এত কোথায় থেকে আসলো? এইটা কি দিয়ে যোগ করছে? এগুলা কি করছে? প্রিপোজিশন দিয়ে যোগ করছে। দেখেন এখানে আমাদের কি দ্য প্রোডাকশনের পর একটা প্রিপোজিশন অফ আছে, এই অফ দিয়ে এটুকু যুক্ত করেছে, তারপর আরেকটা অফ আছে, এটা দিয়ে একটুকু যুক্ত করেছে, দেন ফর, আবার অফ। সো দেখছেন একটা ছোট্ট কথা, এটাও কি আমাদের দ্য প্রোডাকশন ইজ ইসেনশিয়াল, এটা সাবজেক্ট, এটা হচ্ছে সামারি। আর এখানে কি দ্য প্রোডাকশন ইজ ইসেনশিয়াল। এই দুইটা কিন্তু সেম, কিন্তু এইটাতে এত কথা, ওইটাতে কম। এই তারতম্য কেন হলো? এটা হলো কিসের জন্য? প্রিপোজিশনের জন্য। আমরা কি প্রিপোজিশন ইউজ করে আমরা কি বাক্যকে অনেক বড় করতে পারি। এই যে একটু দেখেন কি হয়েছে যে এই যে দ্য প্রোডাকশন ইজ ইসেনশিয়াল, এটা হচ্ছে আমাদের কি আগের সেন্টেন্সটা। এখানে কি বলছে? দ্য প্রোডাকশন। আচ্ছা, এই প্রোডাকশন সম্পর্কে যদি আমি তথ্য দিতে যাই, ধরেন এই প্রোডাকশনটা কি, ওটা কোথা থেকে আসছে, কি মানে কি হয়েছে, সব এক্সট্রা কথা বলতে গেলে কি আমরা প্রিপোজিশন ইউজ করব। কেমনি কি হয়েছে একটু দেখি। যে বলছে যে দ্য প্রোডাকশন, প্রোডাকশন মানে কি উৎপাদন, কিসের উৎপাদন, এসব যদি আমরা বলতে চাই, উৎপাদনটা কিসের? যেমন বললাম যে অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে কি বিভিন্ন ধরনের উৎপাদন। এই বিভিন্ন ধরনটা কি? এটা যদি আবার প্রিপোজিশন অফ ইউজ করে বলি, যেমন অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, তার মানে কি মিনিংটা কি দাঁড়ালো? বিভিন্ন ধরনের কৃত্রিম বস্তুর উপাদান। তার মানে কি বিভিন্ন ধরনের কৃত্রিম বস্তুর উপাদান ইজ ইসেনশিয়াল। মানে কি ইজ ইসেনশিয়াল মানে কি বিভিন্ন ধরনের কৃত্রিম বস্তুর উপাদান হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আগেরটাতে ছিল কি উপাদান হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এইবার কি ওই উপাদানটা কিসের? উপাদানটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কৃত্রিম বস্তুর উপাদান। তাহলে দেখছেন তো এই প্রোডাকশনটার বিষয়ে আমরা এক্সট্রা কথাবার্তা বলে কত সুন্দর একটি সেন্টেন্স তৈরি করলাম। আচ্ছা, আরও দেখি যে ইজ ইসেনশিয়াল, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ যে এই বিভিন্ন ধরনের যে কৃত্রিম উপাদানটা গুরুত্বপূর্ণ, এই কেন গুরুত্বপূর্ণ, কিসের জন্য? এই কিসের জন্য গুরুত্বপূর্ণ, এটার জন্য ধরেন আমরা একটু কথা বলতে চাই। ধরেন বললাম যে এটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এটা পশুর জন্য গুরুত্বপূর্ণ, অথবা বিভিন্ন কিছু বলতে পারি। দেখি ওরা কি বলছে যে ইসেনশিয়াল ফর, এই কিসের জন্য, এই জন্যটা বোঝানোর জন্য কি ইউজ করছে? প্রিপোজিশন ফর। এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? ফর দ্য কনজারভেশন। আচ্ছা, কনজারভেশনের বাংলা কি? সংরক্ষণ। তার মানে কি এই গুরুত্বটা পূর্ণ হচ্ছে কনজারভেশন, সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি সংরক্ষণের জন্য, মানে কিসের? অফ আবার ন্যাচারাল রিসোর্সেস, মানে কি এই অফ দিয়ে আবার কি আবার এক্সট্রা কথা তৈরি করলাম যে ন্যাচারাল মানে প্রাকৃতিক সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।
দেখছেন তো কত সুন্দর কথা একটা তৈরি করা গেল। এই সেম জিনিস কিন্তু এখানে কি আমরা এই প্রোডাকশন মানে এই প্রোডাকশনটার এক্সট্রা কথা বলছি, আর ইসেনশিয়ালটা কিসের জন্য সেই এক্সট্রা কথা বলছি। কিন্তু কি দিয়ে অ্যাড করছি? মূলত অ্যাডটা করলাম কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। সো আমাদের কি অবশ্যই প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে, তাহলে কি এরকম বড় বড় সেন্টেন্স কি আমরা নিজে মেক করতে পারবো আমাদের স্পিকিং এর ক্ষেত্রে, আমাদের রাইটিং এর ক্ষেত্রে। আর আমরা পড়ে বুঝি না ওইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি পড়ে বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে প্রিপোজিশনটা। আজকে আমরা ইনশাল্লাহ সব প্রিপোজিশন তার বাংলা সহ তার এক্সাম্পল সহ বাংলা এক্সাম্পল সহকারে কি আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। সো আরেকটু দেখি যে বললাম যে কি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আচ্ছা, এটাকে আমি কি একটু একটু হচ্ছে বেশি মানে একটু বাড়াবো, মানে আমার ইনফরমেশনটা আরও দেব। এখানে কি সাবজেক্ট আই, অ্যাম ভার্ব, আ স্টুডেন্ট অবজেক্ট। আচ্ছা, আমি যদি বলি আমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, যেমন দেখেন আই অ্যাম আ স্টুডেন্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট। আচ্ছা, এই বিজ্ঞান বিভাগের এই এর উচ্চারণ দিছে প্রিপোজিশন অফ, যে আমি বিজ্ঞান বিভাগের একটি স্টুডেন্ট। সো দেখছেন তো প্রিপোজিশনটা কত প্রয়োজন আমাদের কি সেন্টেন্স বড় করার জন্য। আচ্ছা, আমি যদি আর একটু বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট অফ দাসুরিয়া ডিগ্রি কলেজ, তার মানে কি আমি দাসুরিয়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একটি ছাত্র। তার মানে কি দাসুরিয়া কলেজের এই এর উচ্চারণ প্রিপোজিশন অফ, বিজ্ঞান বিভাগের প্রিপোজিশন অফ। তার মানে কি দাসুরিয়া কলেজের বিজ্ঞান বিভাগের একটি ছাত্র। তার মানে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি প্রিপোজিশনটা কত জরুরি অথবা প্রয়োজনীয় আমাদের জন্য। আচ্ছা, এখন আসি আমাদের মূল ক্লাসটাতে। এবার আমরা প্রতিটা প্রিপোজিশন সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে বুঝবো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রথম প্রিপোজিশনটা হচ্ছে কি অন। আচ্ছা, অন মানে কি? অন মানে উপরে, কিন্তু কেমন উপরে? অন মানে উপরে কিন্তু সংস্পর্শে থাকলে। ধরেন আমি বললাম যে ধরেন আপনার টেবিল আছে, টেবিলটার উপরে কি একটা বিড়াল আছে, তার মানে কি ওই বিড়ালটা কি আপনার এই টেবিলের সাথে সংস্পর্শে আছে না? সো এই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অন, মানে উপরে থাকবে কিন্তু সংস্পর্শে থাকবে। ধরেন যদি বই থাকে, বইটা যদি আপনার টেবিলের উপরে থাকে, বই নিশ্চয়ই এই টেবিলের সাথে লেগে আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অন। আচ্ছা, একটু ব্যাখ্যা দেখি যে কোনো বস্তু যখন অন্য কিছুর উপর স্পর্শ করে থাকে। আচ্ছা, এবার এক্সাম্পল দেখি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা, বইটি টেবিলের উপরে আছে, বইটি যেহেতু টেবিলের উপরে আছে নিশ্চয়ই লেগে আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? অন। আচ্ছা, তারপর বলছে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ছবিটি কি দেয়ালের উপরে ঝুলছে, এই দেয়ালের সাথে কিন্তু লেগে আছে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? অন। আচ্ছা, দেয়ার ইজ আ কাপ অন দ্য শেলফ, মানে কি তাকের উপরে একটি কাপ আছে। এবারে সামনে আমাদের দ্বিতীয় প্রিপজিশনটা হচ্ছে ইন। আচ্ছা, ইন মানে হচ্ছে ভিতরে, মানে কি একটা সীমাবদ্ধ স্থানের ভিতরে, এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন। যেমন কোন, আচ্ছা উদাহরণটা দেখেছি, কোনো কিছু যখন একটি বদ্ধ স্থান বা সীমার মধ্যে থাকে, কেমনি কি একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ারটা হয় যে দ্য কিজ আর ইন মাই পকেট, মানে কি চাবিগুলো আপনার পকেটের ভেতরে, মানে কি একটা সীমাবদ্ধ আপনার পকেটের মাঝখানে, সীমাবদ্ধ স্থানের ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? ইন। চাবিগুলো আমার পকেটের ভিতরে। এই এই ইন কিন্তু এ উনতেস্ত এরকম বাংলা মিনিং দেয়, যেমন ভেতরে, আমাদের চাবিগুলো কি আমার পকেটের ভেতরে। আচ্ছা, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বোতল, মানে কি বোতলের ভিতরে, একটা আবদ্ধ স্থানের ভিতরে কিছু থাকার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন। বোতলের ভিতরে পানি আছে। শি ইজ সিটিং ইন দ্য রুম, সে ঘরের ভিতরে বসে আছে, শি ইজ সিটিং ইন দ্য রুম। আর আসি আমরা 3 নম্বর প্রিপোজিশনে, হচ্ছে অ্যাট। আচ্ছা, আমি আগেই বলে দিই যে এই প্রিপোজিশন ইন এবং অ্যাট এর অনেকগুলাই ব্যবহার আছে, সেগুলো আমি একদম লাস্টে একটা মানে একটা সিরিয়াল আকারে রাখছি যাতে ওটা বোঝাতে ভালো হয়। এখন একটা করে ব্যবহার দেখবো প্রিপোজিশন ইন এবং অ্যাট এর, এবং লাস্টে আমরা কি ওই বাকি যেগুলো ব্যবহার আছে আমি সুন্দর গুচ্ছিতভাবে লিখছি, ওটা আমি লাস্টে ইনশাল্লাহ বলে দেব। আচ্ছা,
অ্যাট এর ব্যবহার কি নির্দিষ্ট স্থানে বা সময়ে। ব্যাখ্যা একটি নির্দিষ্ট স্থান সময় বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হি ইজ অ্যাট দ্য ডোর, মানে হি ইজ অ্যাট দ্য ডোর মানে নির্দিষ্ট স্থানে, মানে দরজার কাছে। কোথায়? আমরা বললাম কোথায়, সে দরজার কাছে, একটা নির্দিষ্ট স্থানে, সে দরজার কাছে। আচ্ছা, উই মেট অ্যাট দ্য পার্ক, মানে কি আমরা পার্কে দেখা করেছিলাম। উই মেট অ্যাট দ্য পার্ক। আচ্ছা, দ্য বাস স্টপস অ্যাট দ্য স্টেশন, বাসটি কোথায় থামে? স্টেশনে থামে। আচ্ছা, এবার আসি আমরা আন্ডার। আন্ডার মানে কি নিচে, অন মানে উপরে, আন্ডার মানে কি নিচে, কিছু দ্বারা ঢেকে থাকলে। যেমন আমাদের মনে করেন কি আমাদের বেড, এটার নিচে কিছু থাকলে তার মানে ওটা কি ঢেকে আছে। সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আন্ডার। আমাদের কি বিছানার নিচে যদি একটা বেড়াল থাকে, সব ক্ষেত্রে কি আমরা আন্ডার ইউজ করব। যেমন কোনো বস্তু সরাসরি অন্য কিছুর নিচে থাকলে আমরা কি আন্ডার ইউজ করি। এমন কি দ্য শুজ আর আন্ডার দ্য বেড, মানে কি জুতা বিছানার নিচে। জুতা কোথায়? বিছানার নিচে। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে লুকিয়েছে। দ্য বুক ফেল আন্ডার দ্য চেয়ার, মানে বইটি চেয়ারের নিচে পড়ে গেল। ওকে, এবার আসি অ্যাবোভ, সরি ওভার। ওভার, আচ্ছা আমি একটা এই কনসেপ্ট ক্লিয়ার করে নিই আপনাদের। যেমন এই অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই তিনটা মানেই কি ওপরে বোঝায়। এই তিনটা মানেই ওপরে বোঝায়, কিন্তু এখন আমরা অন কোথায় ইউজ করব, ওভার কোথায় ইউজ করব, অ্যান্ড অ্যাবোভ কোথায় ইউজ করব। আচ্ছা, সেই ক্ষেত্রে বলি যে অনটা হচ্ছে কি ওপরে কিন্তু সংস্পর্শে থাকা। যেমন আমরা কি বলেছিলাম যে টেবিলের ওপরে আছে ধরেন একটা জিনিস, তার মানে কি টেবিলের সাথে নিশ্চয়ই লেগে আছে। কিন্তু আমরা যদি এখন বলি আচ্ছা আমার মাথার উপরে একটি ফ্যান আছে, এই ক্ষেত্রে কি আমরা অন ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে হয় আমাদের ওভার অথবা অ্যাভোভ ইউজ করতে হবে। আচ্ছা, এখন কথা যে আচ্ছা ওভার কোথায় অ্যান্ড অ্যাভোভ কোথায়? আচ্ছা, এই দেখেন যে এখানে লিখলে, এখানে কি লিখছি? ওভারের পাশে একটা মোশন লিখছি। মোশন মানে কি গতি। তার মানে কি বোঝা যাচ্ছে যে ধরেন ওপরে কিন্তু তার গতি আছে। যেমন আপনার পাখি যখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভোভ না, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। তার মানে কি পাখিটির গতি আছে। একটা বল যদি মনে করেন আপনার মাথার উপর দিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওভার। আর ধরেন আপনার মাথার উপর একটি ফ্যান আছে, ঘুরছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওভার ইউজ করতে পারবো না। কিন্তু অনেকেই বলবেন আচ্ছা ফ্যান তো ঘুরতেছে, ওর তো গতি আছে না, কি ফ্যান কিন্তু একটা নির্দিষ্ট স্থানে আছে, তার পজিশনের কিন্তু কোনো হচ্ছে কি তারতম্য হচ্ছে না। এই কারণে আমরা সেক্ষেত্রে কি ইউজ করব? অ্যাভোভ। সো আমরা একটু উদাহরণ নিয়ে দেখে আসি যে কোনো কোনো বস্তু অন্য কিছুর উপরে থাকে কিন্তু সরাসরি স্পর্শ করে না, গতি থাকে। আচ্ছা, গতি থাকে। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, মানে কি পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। সো মানে কি তার কিন্তু গতি আছে, এই কারণে কি আমরা ওভার ইউজ করলাম। আচ্ছা, এবার আছে কি অ্যাভোভ। অ্যাভোভ মানে কি উপরে, উচ্চতায়, উইদাউট মোশন, মানে কি গতি থাকে না, অন্য কিছুর উপরে কিন্তু সরাসরি স্পর্শ ছাড়া এবং উচ্চতায় বেশি। আচ্ছা, গতি থাকে না, অ্যাভোভের ক্ষেত্রে কি গতি থাকে না। আচ্ছা, দেখি যে দ্য স্টার্স আর শাইনিং অ্যাভোভ আস, মানে কি তারাগুলো আমাদের উপরে ঝলমল করছে। তারা কিন্তু ওর কিন্তু হচ্ছে না, অবস্থানে পরিবর্তন হচ্ছে না, ও নির্দিষ্ট স্থানে থাকে, এই কারণে কি হবে? অ্যাভোভ। এবার আসি কি দ্য ফ্যান ইজ হবে ইড না, দ্য ফ্যান ইজ রানিং অ্যাভোভ মাই হেড। আচ্ছা, তাহলে কি ফ্যানটি আমার মাথার উপরে ঘুরতেছে, এই কারণে আমরা কি ইউজ করছি? অ্যাভোভ। ওকে, তার মানে আমরা কি বুঝলাম যে ওভার হয় কখন? গতি থাকলে। অ্যাবোভ হয় গতি না থাকলে, আর স্পর্শ যেখানে থাকে না। আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা কি প্রিপোজিশন বিলো। বিলো মানে বোঝায় নিচে। কেমন নিচে? কোনো কিছুর সাথে তুলনা করলে যখন নিচে বোঝাই, সেই ক্ষেত্রে আমরা বিলো ইউজ করি। মানে যেমন এইটার তুলনায় ওইটা কম, সেই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? বিলো। আচ্ছা, আমরা আরো ক্লিয়ার হব। বিলো মানে কি নিচে, উচ্চতার তুলনায় কম। এই কম্পেয়ারটা কিন্তু থাকতে হবে, এই তুলনাটা কিন্তু থাকতে হবে। যেমন ব্যাখ্যা কোনো বস্তু উচ্চতার দিক থেকে কম থাকলে, যেমন কি দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। আচ্ছা, এখানে কিন্তু তুলনা করা হয়েছে, যেমন কিসের সাথে তুলনা করা হয়েছে? শূন্যের সাথে। শূন্যের তুলনায় কি আমাদের টেম্পারেচারটা কি নিচে,
এখানে জিরোর সাথে তুলনা করা হয়েছে, এই কারণে আমরা কি ইউজ করছি, বিলো। তার মানে কি তাপমাত্রা শূন্যের নিচে, এখানে মানে তুলনাটা কিন্তু শূন্যর সাথে করা হয়েছে। তো মানে একটা মানে কিছুর সাথে তুলনায় যদি কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি বিলো ইউজ করি। যেমন দ্য রিভার ফ্লোজ বিলো দ্য ব্রিজ, মানে কি নদীটি সেতুর নিচে দিয়ে বয়ে যায়, এখানে সেতুর সাথে তুলনা করা হচ্ছে। আচ্ছা, হার পারফরমেন্স ওয়াজ বিলো এক্সপেকটেশন, মানে কি আমাদের প্রত্যাশার নিচে ছিল তার পারফরমেন্সটা। তার পারফরমেন্সটা কি ছিল, আমাদের প্রত্যাশার নিচে ছিল, এই প্রত্যাশার সাথে তুলনা করা হয়েছে, এই কারণেই কি হচ্ছে কি দিছি আমরা কি বিলো। তার মানে কি তার পারফরমেন্সটা প্রত্যাশার নিচে ছিল, এই কম্পেয়ারটা করতে হবে, যেখানে থাকে সেখানে আমরা বিলো ইউজ করে। আচ্ছা, এবার আসি কি বিসাইড। বিসাইড মানে কি পাশে। বিসাইড মানে পাশে, এটা আমরা অনেকেই শুনি, যেমন মানে অনেক দিন, এটা আমাদের অনেক পরিচিত একটি ওয়ার্ড, কারণ আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত যে দ্য গার্ল বিসাইডস ইউ, মানে কি তোমার পাশের মেয়েটি, এরকম আর কি। আচ্ছা, কোনো বস্তু বা ব্যক্তি অন্য কিছুর একদম পাশে থাকলে কি হয়, আমরা কি বিসাইড ইউজ করি। যেমন শি স্যাট বিসাইড মি ডিউরিং দ্য মুভি, মানে কি সে সিনেমা চলাকালীন আমার পাশে বসেছিল। তার মানে কি পাশের অর্থ কি বিসাইড, পাশের অর্থ কি বিসাইড। দ্য ফোন ইজ লাইং বিসাইড দ্য বেড, মানে কি ফোনটি বিছানার পাশে পড়ে আছে। দ্য স্কুল ইজ লোকেটেড বিসাইড দ্য লাইব্রেরি, মানে স্কুলটি লাইব্রেরির পাশে অবস্থিত। এবার আসি বিহাইন্ড। বিহাইন্ড মানে কি বোঝায়, পেছনে। মানে বিহাইন্ড মানে পেছনে। ধরেন কারের পিছে একটি মোটরসাইকেল আছে, তার মানে কি দ্য দ্য মোটরসাইকেল ইজ বিহাইন্ড দ্য কার, মানে কি কারের পেছনে মোটরসাইকেলটি। মানে বিহাইন্ড আমরা কোথায় ইউজ করব, পেছনে। কোনো বস্তু বা ব্যক্তি অন্য কিছুর পেছনে থাকলে কি বিহাইন্ড ইউজ করি। যেমন দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দ্য বিল্ডিং, মানে কি গাড়িটি বিল্ডিং এর পেছনে পার্ক করা আছে। দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, বাগানটি বাড়ির পেছনে। হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি ইন দ্য কিউ, সে লাইনে আমার পেছনে দাঁড়িয়েছিল। দেখছেন তো, এগুলা থটস প্রকাশ করতে আমাদের, ধরেন আমরা যদি এই বিহাইন্ডের ব্যবহারটা না জানতাম, তার মানে কি এই থটসটাকে আমি প্রকাশ করতে পারতাম। ধরেন আমার পিছনে একটা জিনিস, আমার পিছনে ধরেন একটা ক্যাট থাকলো, সেই ক্ষেত্রে কি আমি কি আমার থটসটা প্রকাশ করতে পারতাম, কখনোই না। সো দেখতে পারতেছেন তো আমাদের এই প্রিপোজিশনগুলো কত প্রয়োজন। অ্যান্ড আজকে আমরা সকল প্রিপোজিশন নিয়ে কথা বলবো, ইভেন এইভাবে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি অ্যাক্রস। অ্যাক্রস বলতে কি বোঝায়, অ্যাক্রস মানে পার হওয়া। মানে আমরা যেমন রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার হয়ে যায় না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, অ্যাক্রস। মনে করেন আপনি রাস্তার এই পাশ থেকে ওই পাশটা যখন পার হবেন, এইসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি ইউজ করব, অ্যাক্রস। অ্যাক্রস মানে পার হওয়া, এক পাশ থেকে আরেক পাশে। ব্যাখ্যা, এক স্থান থেকে অন্য স্থানে যেতে। দে ওয়াকড অ্যাক্রস দ্য স্ট্রিট, তারা রাস্তাটি পার হয়ে গেল। দ্য ব্রিজ গোজ অ্যাক্রস দ্য রিভার, সেতুটি নদীর উপর দিয়ে গেল, মানে কি নদী পার হয়ে গেল সেতুটি, এরকম আর কি। শি র্যান শি র্যান অ্যাক্রস দ্য পার্ক, সে পার্কের মধ্য দিয়ে দৌড়ে গেল, এক কথায় পার্কটি পার হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম, অ্যাক্রস। আচ্ছা, এবার আসি আমরা ইনটু। ইনটু মানে কি ভেতরে, কিন্তু গতি বোঝাতে। ইনটু মানে কি ভেতরে এবং গতি বোঝাতে। ব্যাখ্যা, যখন কোনো কিছু এক স্থান থেকে ভেতরে প্রবেশ করে। আচ্ছা, এটা আমি ধরেন বললাম কি, আপনার টিচার আপনার মনে করেন দরজার মধ্যে আসলো, আপনাদের ক্লাস রুমে আসলো। আচ্ছা, তার মানে কি টিচার আসতেছে যেহেতু, তার মানে কি ওর গতি আছে, অ্যান্ড প্রবেশ করলো, ভিতরে ঢুকলো, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইনটু ইউজ করব। তার মানে এই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইনটু, মানে গতি থাকতে হবে এবং ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কি আমরা ইনটু ইউজ করি। চলেন কিছু উদাহরণ দেখে নিই। যেমন শি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে ঘরের ভিতরে ঢুকলো, শি ওয়েন্ট ইনটু দ্য রুম। দ্য ডগ জাম্পড ইনটু দ্য পুল, মানে কুকুরটি পুলের ভিতরে লাফ দিল। কুকুরের গতি আছে অ্যান্ড কোনো কিছুর ভিতরে গেল, এই ক্ষেত্রে কি ইউজ করলাম, ইনটু। এবার
দেখি যে হি পুট হিজ হ্যান্ড ইনটু হিজ পকেট, সে তার হাত পকেটের ভিতরে ঢুকিয়েছে। এক্ষেত্রে তার হাতের কি গতিও আছে, আর কোনো কিছুর মধ্যে ঢোকানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইনটু। ওকে, এবার অনটু। অনটু ওপরে কিন্তু গতি বোঝাতে, কেমন যখন কিছু এক স্থান থেকে অন্য কিছুর ওপরে যায়, এক স্থান থেকে অন্য কিছুর ওপরে যায়, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অনটু। দেখি, হি ক্লাইম্বড অনটু দ্য রুফ, সে ছাদের উপরে উঠলো, মানে কি এক স্থান থেকে আর এক স্থানের উপরে ওঠার এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অনটু, আর এই ক্ষেত্রে গতি থাকতে হবে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের উপরে লাফ দিল, মানে উপরে, এক্ষেত্রে ওর গতিও আছে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করলাম, অনটু। শি পুট দ্য বুকস অনটু দ্য টেবিল, সে বইগুলো টেবিলের উপরে রাখলো। শি পুট দ্য বুকস অনটু দ্য টেবিল। এবার আসি আমরা কি প্রিপোজিশন উইথ। উইথ মানে এটা আমাদের খুবই পরিচিত এবং ইজি একটা প্রিপোজিশন। উইথ মানে কি সাথে বা দ্বারা, মানে কোনো কিছুর সাথে, যেমন আমরা কি বলি যে আমরা ফ্রেন্ডের সাথে পার্কে গিয়েছিলাম, কি উই ওয়েন্ট টু পার্ক উইথ মাই ফ্রেন্ডস, মানে কি কাদের সাথে, ফ্রেন্ডদের সাথে। এইসব ক্ষেত্রে আমরা কি উইথ ইউজ করি। আচ্ছা, ব্যাখ্যা দেখি যে কোনো কিছুর সহযোগিতা বা সঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়। আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে পার্কে গিয়েছিলাম। হি কাট দ্য পেপার উইথ সিজর্স, মানে কিসের দ্বারা, আমরা কি বলছি যে সাথে অথবা দ্বারা বোঝাতে উইথ ইউজ করি, এখানে বোঝাচ্ছে দ্বারা, মানে কি দ্বারা, কি দ্বারা পেপার কাটা হয়েছিল, উইথ সিজর্স, মানে সে কাগজটি কি দিয়ে কাটলো, সিজর দিয়ে, মানে কাঁচি দিয়ে কাটছে। শি পেইন্টেড দ্য পিকচার উইথ আ ব্রাশ, মানে কি দ্বারা পিকচারটা পেইন্ট করছে, ব্রাশ দিয়ে, মানে কি সে ব্রাশ দিয়ে ছবিটি এঁকেছে। প্রিপোজিশন বাই। প্রিপোজিশন বাই কোন সব ক্ষেত্রে ইউজ করে, বাই মানে কি কাছে বোঝাতে প্রিপোজিশন বাই ইউজ করে, অ্যান্ড মানে ভ্রমণ, অ্যান্ড দ্বারা, এই তিনটে ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করি। যেমন আমরা ভ্রমণ করার ক্ষেত্রে, যেমন কিসের দ্বারা আমরা ট্রাভেল করি, ধরেন বললাম যে আমাদের সবচেয়ে পরিচিত যে ক্ষেত্রে, যেমন আমরা ট্রাভেল করার ক্ষেত্রে যে আমরা কি বাস দ্বারা ট্রাভেল করেছি, যে হি ট্রাভেলড বাই বাস, মানে কি সে কি দ্বারা ট্রাভেল করেছে, বাস দ্বারা। সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্রিপোজিশন বাই। তা দেখি উদাহরণ কি, কাজ করার মাধ্যম বা নিকটবর্তী অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, ওটা বোঝার দরকার নেই। দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম, মানে বইটা কার দ্বারা লেখা হয়েছিল, তার দ্বারা। সো এই বাই মানে কি বোঝানো হলো এখানে, দ্বারা, বইটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, এখানে এই ক্ষেত্রে কি দ্বারা কি বোঝানো হয়েছে, বাই মানে কি কাছে, বাড়িটি নদীর কাছে, বাই মানে তার মানে কি কাছে, কাছেও বোঝায়। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, বাড়িটি নদীর কাছে। হি ট্রাভেল বাই ট্রেন, আমাদের চিরচেনা, আমাদের চিরচেনা, হি ট্রাভেলড বাই ট্রেন, সে ট্রেনে দ্বারা ভ্রমণ করেছে। ভ্রমণের ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করি, ট্রাভেল, সরি, বাই। ওকে, এবার আসি ফর। ফর মানে জন্য অথবা কারণে, যেমন উদ্দেশ্য বা সুবিধা বোঝাতে ব্যবহৃত হয়। দিস গিফট ইজ ফর ইউ, মানে কি, মানে এই গিফটটা কার জন্য, তোমার জন্য। তার মানে এই প্রিপোজিশনের মানেটা কিন্তু দাঁড়ালো জন্য। ফর মানে কি জন্য, দিস গিফট ইজ ফর ইউ, এই গিফটটি কার জন্য, তোমার জন্য, এই উপহারটি তোমার জন্য। উই আর ওয়েটিং ফর দ্য বাস, মানে কার জন্য অপেক্ষা করতেছে, যার জন্য অপেক্ষা করতেছে, এই জন্যর এটা দিচ্ছে কি, মিনিংটা দিচ্ছে কি, প্রিপোজিশন ফর, আমরা বাসের জন্য অপেক্ষা করছে। হি ডিড ইট ফর হিজ ফ্যামিলি, সেটা কার জন্য করেছে, সে তার পরিবারের জন্য এটা করেছে। ওয়েল, এখন আমরা দেখি অ্যাবাউট। অ্যাবাউট মানে কি সম্পর্কে অথবা প্রায়। যেমন আমরা ছোটকাল থেকে একটি কথায় পরিচিত যে রাইট আ লেটার অ্যাবাউট ইওর ফ্রেন্ড, মানে কি তোমার ফ্রেন্ডের বিষয়ে একটি রায় আছে গা, লেখো, লেটার লেখো, অথবা রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট নিউজ পেপার, নিউজ পেপারের বিষয়ে একটি প্যারাগ্রাফ লেখো। তার মানে কি অ্যাবাউট মানে বিষয়, আর প্রায় কখন বোঝায়, যেমন ধরেন আমরা বলি যে একটি ক্লাসরুমে
আনুমানিক একটা ধারণা দেবো। আমি ধরেন দেখে বুঝতে পারলাম না কত, যে আনুমানিক বোঝাতে ধরেন আমি মনে করলাম যে 50 জনের মতো একটা মানে ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত আছে ওই ক্লাসরুমটা। তো আমরা বলবো কি দেয়ার ওয়াজ অ্যাবাউট 50 স্টুডেন্টস, মানে কি প্রায় 50 জনের মতো স্টুডেন্টস ছিল। আচ্ছা আমরা একটু উদাহরণ দেখি। দ্য বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, মানে বইটি কি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। অ্যাবাউট মানে কি বিষয় অথবা সম্পর্কে, এটা কি কি বিষয়ে, ইতিহাসের বিষয়ে, তার মানে কি বইটি ইতিহাস সম্পর্কে। হি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম, সে তার পরীক্ষার সম্পর্কে চিন্তিত। হি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম, সে তার পরীক্ষার সম্পর্কে চিন্তিত। দেয়ার ওয়ার অ্যাবাউট 50 পিপল ইন দ্য রুম, ঘরে প্রায় 50 জন লোক ছিল। এর মানে কি প্রায় 50 জন, এটা মানে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। সেসব ক্ষেত্রে কি কাছাকাছি কিছু ওয়ার্ডের মানে কাছাকাছি বোঝাতে আমরা কি ইউজ করতে থাকি অ্যাবাউট, তার মানে কি ঘরে প্রায় 50 জন লোক ছিল। এবার আসি প্রিপোজিশন অফ। অফ মানে এর, অফ মানে এর বোঝায়। যেমন মালিকানা বা সম্পৃক্ততা বোঝাতে অফ ইউজ করা হয়। যেমন দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, মানে আকাশের রং নীল। তার মানে কি এই অফ মানে কি বোঝাচ্ছে এর, এই আকাশের এই র এর উচ্চারণটা দিচ্ছে কি অফ। যেমন দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, মানে কি স্কাই এর কালার হয় ব্লু, মানে কি আকাশের রং নীল। এরকম সেন্টেন্স কি এখন আপনি তৈরি করতে পারবেন না? ধরেন আপনি কি একটা বললেন যে আমার কম্পিউটারের রং কালো, দ্য কালার অফ মাই কম্পিউটার ইজ ব্ল্যাক। তার মানে কি অফ দিয়ে কিন্তু ইজিলি আপনি একটা কি সেন্টেন্স মেক করতে পারলেন। সো এই কারণে আমাদের প্রিপোজিশন মাস্ট জানতেই হবে। তারপরে কি বলছি, হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন বন্ধু। এই আমার র, এই র এর উচ্চারণ কি দিল প্রিপোজিশন অফ। সো হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। দ্য রুফ অফ দ্য হাউস ইজ লিকিং, বাড়ির ছাদ থেকে পানি পড়ছে। আচ্ছা বাড়ির এই ওই যে হাউস এর এই র এর উচ্চারণ প্রিপোজিশন অফ দিয়েছে এখানে। সো আশা করি ক্লিয়ার। এবার বোঝায় যে টু। টু মানে কি বোঝায় দিকে বা প্রতি। টু মানে কি বোঝায় দিকে বা প্রতি। যেমন উই আর গোয়িং টু স্কুল, মানে কি আমরা স্কুলের দিকে যাচ্ছি। সো এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি দিকে বা প্রতি বোঝাতে টু ইউজ করি। ব্যাখ্যা গন্তব্য উদ্দেশ্য বা গ্রহণকারী বোঝাতে টু ইউজ করি। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, মানে কি সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট মানে কি বাজারের দিকে গিয়েছিল অথবা বাজারের প্রতি গিয়েছিল। আই গেভ দ্য বুক টু হিম, এই যে তার প্রতি, এখানে প্রতি বোঝাইছে, কিন্তু বাংলার ক্ষেত্রে একটু আলাদা হয় যে আমি বইটি তাকে দিয়েছি, কিন্তু আই গেভ দ্য বুক টু হিম মানে তার প্রতি বইটা দেওয়া হয়েছে, মানে কি আমি বইটি তাকে দিয়েছি। আই গেভ দ্য বুক টু হিম। দিস লেটার ইজ অ্যাড্রেস টু ইউ, মানে এই চিঠিটি তোমার নামে। এই চিঠিটি তোমার নামে মানে তোমার প্রতি, মানে তোমার প্রতি একটা চিঠি আঁকলাম মানে লিখলাম। এই সব ক্ষেত্রে আমি কি টু ইউজ করবো। এখানে প্রতি মানে কি তোমার নামে এরকম বোঝানো হয়েছে। টু মানে কি প্রতি বা দিকে বোঝায়। ওকে, সো এবার আসি আমরা প্রিপোজিশন ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন ফ্রম ঢাকা টু পাবনা, ঢাকা থেকে পাবনা পর্যন্ত এরকম। সো ফ্রম মানে কি থেকে, উৎপত্তি স্থল, উৎপত্তি বা শুরু স্থান বোঝাতে কি ফ্রম ইউজ করি। যেমন আমরা এইসব ফ্রম কিন্তু খুবই একটা পরিচিত ওয়ার্ড। আচ্ছা শি কামস ফ্রম ইন্ডিয়া, আমরা বলি না যে এ পাবনা থেকে এসছে, এ ঢাকা থেকে এসছে। এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করি ফ্রম। শি কামস ফ্রম ইন্ডিয়া, সে ভারত থেকে এসেছে, ভারতে থেকে এসেছে। ওকে, দ্য ট্রেন লিভস ফ্রম দিস স্টেশন, এই ট্রেনটি এই স্টেশন থেকে কি ছাড়ে, মানে কোথায় থেকে। এই কোথায় থেকে, এই থেকে এর উচ্চারণটা আসে ফ্রম থেকে। ট্রেনটি এই স্টেশন থেকে ছাড়ে। আই গট দিস গিফট ফ্রম মাই ফ্রেন্ড, মানে কার থেকে গিফটটা পেয়েছে, তার ফ্রেন্ড থেকে। মানে আমি এই উপহারটি আমার বন্ধুর থেকে পেয়েছি। ফ্রম মানে থেকে।
এবার আসে আমাদের বিটুইন। বিটুইন মানে মধ্যে, কেমন মধ্যে? দুই জনের মধ্যে। আমরা সারা জীবন শুনতে শুনতে অভ্যস্ত যে রাইট আ লেটার বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, মানে কি তো ইউ আর ইউর ফ্রেন্ড, মানে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে, তার মানে কি দুইজন, আমি এবং আমার বন্ধুর মধ্যে, দুইজনের মধ্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? বিটুইন। তো আমরা কি বুঝলাম যে বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে। এমন আর একটা ওয়ার্ড আছে কি অ্যামং। অ্যামং মানেও মধ্যে, কিন্তু এটা অনেকের মধ্যে। বিটুইন, বিটুইনের মানে কি টু, দুইজনের। সো বিটুইন মানে দুইজনের মধ্যে, অ্যামং মানে কি অনেকের মধ্যে। আচ্ছা বিটুইন দিয়ে দেখি, উদাহরণ দেখে নি। দুই কিছুর মাঝখানে অবস্থিত কিছু বোঝাতে কি বিটুইন ইউজ করি। আচ্ছা, দ্য শপ ইজ বিটুইন দ্য ব্যাংক অ্যান্ড দ্য স্কুল, মানে দোকানটি ব্যাংক এবং স্কুলের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, এক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? বিটুইন। ওকে। দেয়ার ইজ আ ওয়াল বিটুইন দ্য টু হাউস, মানে কি বাড়ির, দুই বাড়ির মধ্যে একটি দেওয়াল আছে, মানে দুইটার ক্ষেত্রে এই কারণে আমরা কি ইউজ করেছি? বিটুইন। শি ওয়াজ সিটিং বিটুইন হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মধ্যে বসেছিল। এই যে এবার আসলাম কি অ্যামং, আমি যেটা বলে দিছি অলরেডি, মধ্যে কিন্তু অনেকের মধ্যে। যখন অনেকের মধ্যে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যামং। যেমন একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে। শি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড, মানে সে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। ভিড় কখন বলে? যখন অনেক মানুষের সমাগম হয় তাকেই ভিড় বলে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? অ্যামং ইউজ করলাম। দ্য ট্রেজার ইজ হিডেন অ্যামং দ্য ট্রিজ, মানে কি ধন গাছগুলোর মধ্যে লুকানো আছে। অনেকগুলো, এই কারণে আমরা কি অ্যামং, অনেকগুলো গাছ, এই কারণে অ্যামং ইউজ করেছি। হি শেয়ার্ড দ্য ফুড অ্যামং হিজ ফ্রেন্ডস, মানে সে তার বন্ধুদের মধ্যে খাবার ভাগ করে দিয়েছে। মানে বন্ধুদের, অনেকগুলো বন্ধু, এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি? অ্যামং। এখন দেখি আমরা কি আফটার। আফটার মানে কি পরে। আফটার মানে পরে, সময় বা ক্রমানুসারে কিছু ঘটনার পরে। এটা খুবই ইজি। যেমন হি ওয়েন্ট হোম আফটার দ্য পার্টি, মানে কি পার্টির পরে বাড়ি গেলাম, সরি উই ওয়েন্ট, মানে আমরা কি পার্টির পরে বাড়ি গেলাম। আফটার মানে পরে। হি কেম আফটার হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের পরে এসেছে। খুবই সহজ। আই উইল কল ইউ আফটার লাঞ্চ, মানে কি আমি তোমাকে খাবারের পরে ফোন করব। এবার আসি বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে আগে। যেমন সময় বা ক্রমানুসারে কিছু ঘটনার আগে বোঝাতে ব্যবহৃত হয়। শি অ্যারাইভড বিফোর মি, মানে কি সে আমার আগে এসেছে। ফিনিশ ইওর হোমওয়ার্ক বিফোর ডিনার, রাতের খাবারের আগে তোমার হোমওয়ার্ক শেষ করো। বিফোর মানে আগে। দ্য ট্রেন লেফট বিফোর 8 AM, ট্রেনটি সকাল 8টার আগে ছেড়েছে। এবার আসি আমরা প্রিপোজিশন নেয়ার। নেয়ার মানে কি কাছে। নেয়ার মানে কাছে, এটা খুবই সহজ একটি প্রিপোজিশন। কোনো বস্তু বা ব্যক্তির কাছাকাছি অবস্থান থাকলে নেয়ার ইউজ করি। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক, দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক। আমরা যদি বলি যে ধরেন পুকুরটি স্কুলের কাছে, দ্য দ্য পন্ড ইজ নিয়ার দ্য স্কুল। এভাবে আমরাও বাক্য তৈরি করতে সক্ষম ইনশাল্লাহ। এখন দেয়ার ইজ আ শপ নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে একটি কি দোকান আছে। নিয়ার মানে কাছে। হি স্টুড নিয়ার দ্য উইন্ডো, সে জানালার কাছে দাঁড়িয়েছিল। এবার আসি নেক্সট টু। নেক্সট টু মানে কি একদম পাশে। আমরা অনেক শুনেছি যে নেক্সট টুর ব্যবহার, যেমন হি লিভ, হি লিভ নেক্সট টু মাই হোম, মানে কি সে আমার বাড়ির পাশে বসবাস করে। হি লিভ নেক্সট টু মাই হোম, এটা কিন্তু চিরচেনা আমাদের একটি ওয়ার্ড। কোনো কিছুর সরাসরি পাশে বোঝাতে আমরা কি ইউজ করি? নেক্সট টু। আচ্ছা, দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস, মানে কি ব্যাংকটি পোস্ট অফিসের একদম পাশে। শি স্যাট নেক্সট টু হার বেস্ট ফ্রেন্ড, সে তার সবচেয়ে ভালো বন্ধুর পাশে বসেছিল। দ্য কার ইজ পার্কড নেক্সট টু দ্য ওয়াল, মানে গাড়িটি দেয়ালের পাশে পার্ক করা। তার মানে কি বুঝলাম আমরা? নেক্সট টু মানে পাশে অথবা একদম পাশে বোঝানোর ক্ষেত্রে আমরা নেক্সট টু ইউজ করে থাকি। এবার ইনসাইড। ইনসাইড মানে ভিতরে, গভীরে। এটাও একটা ইজি প্রিপোজিশন। ইনসাইড মানে কি ভিতরে অথবা গভীরে, কোনো কিছুর অভ্যন্তরে গভীরভাবে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দ্য চিলড্রেন আর প্লেয়িং ইনসাইড দ্য হাউস,
দ্য চিলড্রেন আর প্লেয়িং ইনসাইড দ্য হাউস। শিশুরা বাড়ির ভিতরে খেলছে। দের ইজ আ গিফট ইনসাইড দ্য বক্স। বাক্সের ভিতরে একটি উপহার আছে। শি কেপ্ট হার ওয়ালেট ইনসাইড হার ব্যাগ, মানে সে তার ব্যাগের ভিতরে ওয়ালেট রেখেছে। এবার আউটসাইড, যেমন ইনসাইড মানে কি হচ্ছে ভেতরে, আউটসাইড বাহিরে, সেম জিনিসপাতি। কোনো কিছুর বাহিরে বোঝাতে আমরা কি আউটসাইড ইউজ করি। দেয়ার আর দে আর ওয়েটিং আউটসাইড দ্য গেট, মানে কি তারা গেটের বাইরে অপেক্ষা করছে। আউটসাইড মানে কি বাহিরে। দ্যার ইজ আ গার্ডেন আউটসাইড দ্য হাউস। বাড়ির বাহিরে একটি বাগান আছে। হি স্টুড আউটসাইড দ্য রেইন। সে বৃষ্টির বাহিরে দাঁড়িয়েছিল। ওকে, এবার আমরা আসি অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি চারপাশে, যেমন লুক অ্যারাউন্ড, চারপাশে তাকাও। সো অ্যারাউন্ড মানে কি চারপাশে, কোনো বস্তু বা স্থানের চারপাশে বোঝাতে। যেমন দে ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক। তারা পার্কের চারপাশে হাঁটলো। দ্যার ইজ আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। বাগানের চারপাশে একটি কি বেড়া আছে। বাগানের চারপাশে একটি বেড়া। সে টাইড আর রিবন অ্যারাউন্ড দ্য গিফট বক্স, মানে সে উপহার বাক্সের চারপাশে একটি ফিতা বেঁধেছে। অ্যারাউন্ড মানে কি বুঝলাম, চারপাশে। এবার আসি প্রিপোজিশন অ্যালং। অ্যালং মানে কি বরাবর। আমরা কিন্তু এই কথার সাথে খুবই পরিচিত। বাংলায় আমরা বলি না যে এই বরাবর যা, এই জিনিসগুলা এই বরাবর, এইসব বরাবরের ক্ষেত্রে আমরা কি করি অ্যালং, যেমন রাস্তা বরাবর। সো সেই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করি অ্যালং। ব্যাখ্যা একটি রেখা বা পথ বরাবর বোঝাইতে। এটা আমাদের বাংলা ভাষায় কিন্তু খুবই একটা পরিচিত ওয়ার্ড বরাবর। যেমন উই ওয়াকড অ্যালং দ্য বিচ, মানে কি আমরা সমুদ্র সৈকতের বরাবর হাঁটলাম। তার মানে কি অ্যালং মানে কি বোঝাচ্ছে বরাবর। দ্য ট্রিজ আর প্ল্যান্টেড অ্যালং দ্য রোড, মানে কি রাস্তা বরাবর গাছ লাগানো হয়েছে, মানে কি রাস্তার বরাবর। দেখছেন তো, আমরা এইসব এইসব ক্ষেত্রে কিন্তু কারোকে আপনি একটা ইংলিশ ধরেন যে এই বরাবর এটা আছে, এরকম বরাবর এটা ইংলিশ ধরলে সে কাত হয়ে যাবে জায়গায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখন না, আমরা কি প্রিপোজিশনের ব্যবহারটা ইজিলি বুঝে গেলাম। এখন আমরা কি এইসব আমরা নিজস্ব লাইফে, নিজস্ব রাইটিং এ, স্পিকিং এ আমরা ইজিলি ইনশাল্লাহ ব্যবহার করতে পারবো। ওকে, সো হি রোড হিজ বাইক অ্যালং দ্য রিভার। সে নদী বরাবর সাইকেল চালিয়েছিল। আর কি প্রিপোজিশন ওভার। আচ্ছা, ওভার আমরা ইউজ করেছি। আন্ডারনিথ। আচ্ছা, আন্ডারনিথ মানে কি নিচে। আচ্ছা, আমরা তো আন্ডার দেখলাম একটু আগে। এই আন্ডারনিথ, এই আন্ডার সেম জিনিস, এদের মধ্যে সামান্য একটু তারতম্য আছে। কিন্তু সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে আপনি আন্ডার, সে সকল মানে যে সকল ক্ষেত্রে আন্ডারনিথ, ওই আন্ডার ইউজ করলেই হয়। তার মানে কি আমাদের এটার না পড়লেও হয়, তাও একটু দেখে নেই। যে নিচে থাকা অবস্থায় কিছু ঢেকে রাখা বোঝাতে আমরা কি আন্ডার অথবা আন্ডারনিথ ইউজ করি। দ্য শুজ আর হিডেন আন্ডারনিথ দ্য বেড, মানে জুতাগুলো বিছানার নিচে লুকানো। হি ফাউন্ড কি দ্য কিস আন্ডারনিথ দ্য কোচ, মানে সে চাবি সোফার নিচে পেয়েছে। আচ্ছা, এগুলা আমি আর পড়বো না, কে জন্য অলরেডি আমরা আন্ডারের অনেক ব্যবহার দেখে আসছি। এবার আসি অপোজিট। অপোজিট মানে কি বিপরীতে। আচ্ছা, এটা আমরা তো অনেক পরিচিত, যে আমরা বলি না আচ্ছা তোদের অপোজিটে কারা খেলছিল, মানে কি মানে তোদের বিপরীতে কারা খেলছিল। অপোজিট মানে কি বিপরীতে, কোনো কিছুর ঠিক সামনে বা বিপরীতে বোঝাতে কি অপোজিট ইউজ করি আমরা। আচ্ছা, উদাহরণ দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য সুপার মার্কেট। কি ব্যাংক ইজ সুপার মার্কেটের বিপরীতে। ব্যাংকটি সুপার মার্কেটের বিপরীতে মানে উল্টা দিকে। আচ্ছা, শি লিভস ইন দ্য হাউস অপোজিট মাইন। সে আমার বাড়ির বিপরীত দিকে থাকে, মানে আমার বাড়ির উল্টা পাশে থাকে। দ্যার ইজ আ পার্ক অপোজিট দ্য স্কুল, মানে স্কুলের বিপরীতে একটি পার্ক আছে। আচ্ছা, এখন আসি টুয়ার্ডস। টুয়ার্ডস মানে দিকে। আচ্ছা, এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন, আচ্ছা ভাই একটু আগে যে আমরা টু মানে যে দিকে, দিকে দেখে আসলাম, টু মানে দিকে, এখন টুয়ার্ডস মানেও দিকে, কোনটা কখন বসবে। আচ্ছা, এদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কেমন, একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। আচ্ছা, ধরেন ধরেন আমার ফ্রেন্ড যাচ্ছে
স্কুলের দিকে, কিন্তু ওর উদ্দেশ্যটা হচ্ছে স্কুল, ওই স্কুলেই যাবে। কিন্তু ধরেন আমার ফ্রেন্ড স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু সে স্কুলে না, সে স্কুলের দিকে যাচ্ছে কিন্তু ওর উদ্দেশ্যটা কি, কোনো চায়ের দোকানে যাবে অথবা কি কোনো মাঠে যাবে, যাই হোক অন্য কোথাও যাবে। সেই ক্ষেত্রে আমরা কি দেবো, টুয়ার্ডস। তার মানে কি, আমাদের গন্তব্যটা যখন নির্দিষ্ট স্থানে, ওই দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমরা কি দেবো, টু। মানে যেমন সে গো টু স্কুল, মানে কি সে স্কুলে যায়, তার মানে কি তার গন্তব্যটা কিন্তু স্কুলে। কিন্তু আমি যখন সে গো টুয়ার্ড স্কুল, মানে কি সে স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু সে স্কুলের দিকে যাচ্ছে কিন্তু স্কুল না তার গন্তব্য। তার গন্তব্য হয় টি স্টল, অথবা অন্য কোথাও তার ফ্রেন্ডের বাড়ি, অথবা ওই দিকে। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, টুয়ার্ডস। আশা করি ক্লিয়ার। সো টুয়ার্ডস মানেও দিকে, টু মানেও দিকে, কিন্তু আমাদের এই গন্তব্যটা নির্দিষ্ট না থাকলে আমরা কি টুয়ার্ডস ইউজ করি ব্যাখ্যা কোনো কিছুর দিকে গমন বা দৃষ্টি বোঝাতে। হি হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্টেশন, সে স্টেশনের দিকে হাঁটলো। স্টেশনের দিকে হাঁটলো তাই মানে এই না যে ও স্টেশনে গিয়ে ও টিকিট কাটে ট্রেন ধরে পালাবে, এই না। সো আমরা কি, তার মানে কি ও শুধু ওই দিকে হাঁটলো। তার মানে কি হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্টেশন। শি লুক টুয়ার্ডস দ্য স্কাই, সে আকাশের দিকে তাকালো। দে আর মুভিং টুয়ার্ডস দ্য গোল, মানে তারা লক্ষ্যের দিকে এগোচ্ছে। এবার আসি এগেইনস্ট। এগেইনস্ট মানে বিরুদ্ধে। আমরা বলি না আজকে ব্রাজিলের এগেইনস্টে খেলে দিলাম, সরি ফর দ্যাট। আচ্ছা, সো কোনো কিছুর বিপরীত শক্তি বা অবস্থান বোঝাতে। যেমন হি পুশড দ্য ডোর এগেইনস্ট দ্য ওয়াল, সে দরজাটিকে দেয়ালের বিরুদ্ধে ঠেললো। সে দরজাটিকে দেয়ালের বিরুদ্ধে ঠেললো, মানে কি কোনো কিছুর বিরুদ্ধে আমরা কি ইউজ করি, এগেইনস্ট। দে ফগড এগেইনস্ট দ্য এনিমি, তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলো। সে লিন্ড এগেইনস্ট দ্য ট্রি, সে লিন্ড এগেইনস্ট দ্য ট্রি, সে গাছের বিরুদ্ধে হেলান দিল। এগেইনস্ট মানে কি বিরুদ্ধে অথবা বিপরীত শক্তির ক্ষেত্রে আমরা এগেইনস্ট ইউজ করি। এবার আসি যে আমরা উইদাউট। উইদাউট মানে হচ্ছে ছাড়া, মানে কোনো কিছুর অনুপস্থিতি। যেমন উইদাউট ইউ আই এম নাথিং, মানে কি তুমি ছাড়া আমি কিছুই না। তো এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, উইদাউট। কোনো কিছুর অনুপস্থিতি বা অভাবে বোঝাতে আমরা কি উইদাউট ইউজ করি। যেমন হি লেফট উইদাউট সেইং গুড বাই, মানে কি সে বিদায় না দিয়েই চলে গেল। হি লেফট উইদাউট সেইং গুড বাই। আই কান্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আই কান্ট লিভ উইদাউট ইউ। এবার আছে শি ওয়েন্ট আউট উইদাউট হার ফোন, সে তার ফোন ছাড়া বেরিয়েছে। এবার আছে উইদিন। আচ্ছা, প্রিপোজিশন উইদিন মানে কি বোঝায়, ভিতরে, কিন্তু সীমার ভিতরে। আচ্ছা, বলি না যে 10 দিনের মধ্যে তোর বাড়ি ছাড়তে হবে, সো ইউ হ্যাভ টু লিভ উইদিন 10 days, মানে কি 10 দিনের মধ্যে তোমার বাড়ি ছাড়তে হবে। এই কোনো কিছু সীমার মধ্যে বোঝাতে সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, উইদিন। একটি নির্দিষ্ট বা সময় বা সীমার মধ্যে বোঝাতে আমরা কি উইদিন ইউজ করি। যেমন হি ওয়ার্ক, কি দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড উইদিন আ উইক, মানে কি 1 সপ্তাহের মধ্যে, তবে 1 সপ্তাহের ভিতরেই কাজটি শেষ করতে হবে। হি স্টেইড উইদিন দ্য রুলস, সে নিয়মের ভিতরে ছিল। দ্য ট্রেজার ইজ হিডেন উইদিন দ্য ক্যাসেল, ধনটি দুর্গের ভিতরে লুকানো আছে। ধনটি কিসের ভিতরে, দুর্গের ভিতরে লুকানো আছে, মানে নির্দিষ্ট সীমার মধ্যে। আচ্ছা, বিয়ন্ড। বিয়ন্ড মানে কি বাহিরে। আমরা বলি না এটা আমার বোঝার বাহিরে, এটা আমার ধৈর্যের বাহিরে, মানে আমার ধৈর্যের বাইরে, বোঝার বাইরে, এইসব কোনো কিছুর সীমার বাইরের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, বিয়ন্ড। বিয়ন্ড মানে এর বাইরে, অতীতে, এরকম যে এটি নির্দিষ্ট সীমা বা সীমার বাইরে বোঝাতে আমরা কি ইউজ করি, বিয়ন্ড। দ্য ভিলেজ ইজ বিয়ন্ড দ্য হিলস, মানে গ্রামটি পাহাড়ের পারে, পারে না মানে বাহিরে হবে এক কথায়, গ্রামটি পাহাড়ের বাহিরে। আচ্ছা, হিজ ব্রেভারি ইজ বিয়ন্ড ওয়ার্ডস, মানে কি তার সাহস বর্ণনার বাইরে, তার সাহস কি বর্ণনার বাহিরে। দ্য ম্যাটার ইজ বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে বিষয়টি আমাদের বোঝার বাহিরে ছিল।
দ্য ম্যাটার ইজ বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে বিষয়টি আমাদের বোঝার বাইরে ছিল। আচ্ছা, বোঝার বাইরে। আচ্ছা, আমরা কি তার মানে বুঝলাম কি, বিয়ন্ড মানে সীমার বাইরে অথবা বাহিরে। ওকে, অ্যাক্রস এগুলো আমরা দেখে আসছি অলরেডি। অ্যামংস্ট, আচ্ছা, এই অ্যামংস্ট আর অ্যামং সেম। অ্যামংস্ট মানে অনেকের মধ্যে, অ্যামং মানে অনেকের মধ্যে, এটার মধ্যে কোনো প্রকারই ডিফারেন্ট নেই, সেম 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 সেম। ব্যাখ্যা বহু মানুষের মধ্যে অবস্থান বোঝাতে। আচ্ছা, হি ওয়াজ সিটিং অ্যামংস্ট কি হিজ কলিগ, আচ্ছা, সে তার সহকর্মীদের মাঝে বসেছিল। আর কি প্রয়োজন? না, অ্যামং আর অ্যামংস্ট সেম। অনেক এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এবার এসেছি ডিউরিং। ডিউরিং মানে সময়কালে। যেমন আমরা কি বলি যে ডিউরিং দ্য করোনা, মানে করোনার সময় আই স্টেইড অ্যাট হোম, মানে কি আমি বাসায় বসেছিলাম। মানে কি কোনো কিছুর সময়কাল বোঝাতে আমরা কি ইউজ করি? ডিউরিং। ব্যাখ্যা, কোনো কাজ বা ঘটনার সময়কাল বোঝাতে কি ডিউরিং ইউজ করা হয়। যেমন হি ফেল আসলিপ ডিউরিং দ্য লেকচার, সে বক্তৃতার সময়কালে ঘুমিয়ে পড়েছিল। সে বক্তৃতার সময়কালে ঘুমিয়ে পড়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময়কালে নীরবতা ছিল। কোন সময়কালে? পরীক্ষার সময়কালে। এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? ডিউরিং, মানে কোনো সময়কালে বোঝাতে আমরা কি ইউজ করব? ডিউরিং। শি মেট হিম ডিউরিং দ্য ট্রিপ, সে ভ্রমণের সময়কালে তার সাথে দেখা করেছিল। তার মানে কি ডিউরিং মানে আমরা কি বুঝলাম? সময়কালে। আপ, আচ্ছা, আপ মানে উপরে, ডাউন মানে নিচে। কেমন উপরে নিচে? ধরেন আমরা এটা তেলিকাটায় গাড়বো কিসে, আচ্ছা, দেয়ালে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি উপরের দিকে, সেক্ষেত্রে আপ, নিচের দিকে ডাউন। এক কথায় ক্লিয়ার। আমরা একটু এবার উদাহরণ দেখে আসি যে উপরের দিকে ওঠা বা থাকা বোঝাতে ব্যবহৃত হয়। হি ক্লাইম্বড আপ দ্য হিল, সে পাহাড়ের উপরে উঠলো। দ্য ক্যাট ইজ আপ অন দ্য রুফ, বিড়ালটি ছাদের উপরে। কি, লুক আপ অ্যাট দ্য স্কাই, আকাশের উপরে তাকাও। ডাউন, নিচে বা নিম্ন দিকে, নিচের দিকে নামা বা থাকা বোঝাতে কি ব্যবহৃত হয়? হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে নিচে নামলো। দ্য সান ইজ গোয়িং ডাউন, সূর্য নিচে নামছে। সে স্লিড ডাউন দ্য স্লোপ, মানে সে ঢালু পথে নিচে নামলো। ওকে, আচ্ছা, বিটুইন, আচ্ছা, বিটুইন এর ব্যবহার আমরা দেখছি। বিটুইন, ওকে। বা থ্রু আউট, থ্রু আউট আমরা কখন ইউজ করি? থ্রু আউট মানে সর্বত্র জুড়ে। যেমন থ্রু আউট দ্য ডে আই প্লেড ফ্রি ফায়ার, কি সারাদিন জুড়ে আমি কি ফ্রি ফায়ার খেলেছি। থ্রু আউট দ্য ডে আই কি, মানে আপনি কি করেছেন? অন্য একটা কাজ করেছেন। ধরেন এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? থ্রু আউট। থ্রু আউট মানে সমগ্র সময় জুড়ে। সে মানে কোনো কিছু সমগ্র সময় জুড়ে হলে কি আমরা কি ইউজ করব? থ্রু আউট। আচ্ছা, স্থান বা সময় জুড়ে বিস্তৃত কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, দেখে নিই এক্সাম্পল। ইট রেইনড থ্রু আউট দ্য নাইট, মানে কি রাত জুড়ে অথবা সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছিল। থ্রু আউট মানে কি সর্বত্র জুড়ে। দেয়ার ওয়াজ আ সাইলেন্স থ্রু আউট দ্য হল, মানে কি পুরো হল জুড়ে নীরবতা ছিল। জুড়ে মানে সমগ্র হল জুড়েই কি ছিল? নীরবতা। থ্রু আউট মানে কি সর্বত্র জুড়ে। আচ্ছা, সে ট্রাভেল থ্রু আউট দ্য কান্ট্রি, সে পুরো দেশ জুড়ে ভ্রমণ করেছিল। সে পুরো দেশ জুড়ে ভ্রমণ করেছিল। এবার আসি থ্রো। থ্রো মানে কি? থ্রো মানে মধ্য দিয়ে। থ্রো মানে মাধ্যমে অথবা মধ্য দিয়ে, কোনো কিছুর মাধ্যমে অথবা মধ্য দিয়ে বোঝাতে আমরা কি থ্রো ইউজ করি। আচ্ছা, এটার এক্সাম্পল দেওয়া হয় না, এটা একটু লিখে নেন। যেমন আমরা বললাম কি, আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? প্রিপোজিশন থ্রো, মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাবার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? থ্রো। উই আর গোয়িং থ্রু দ্য জঙ্গল, তার মানে কি বুঝলাম আমরা? যে থ্রো আমরা কখন ইউজ করি? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা থ্রো ইউজ করি। অ্যান্ড থ্রো আমরা মাধ্যম হিসাবে ইউজ করি। ওকে, এবার আসি যে টাইম। আমি বলছিলাম না যে ইন, অ্যাট, অন এগুলার কিছু আমি নির্দিষ্ট ব্যবহার দেব লাস্টে। সো এটার পরে আমাদের ক্লাসটা শেষ। আচ্ছা, টাইম, তার মানে কি সময়। আচ্ছা, সময়ের ক্ষেত্রে আমরা যে কিছু প্রিপোজিশন ইউজ করি, ইন, অন, অ্যাট, এগুলা একটু দেখে নিই। এখানে কি বলছে যে ফ্রম সেঞ্চুরি টু উইক, মানে কি
শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত যে সময়গুলো আছে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন। তার মানে কি শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত আমরা কি ইউজ করি? ইন। যেমন ইন 1970, ওটা কিন্তু সব শতাব্দী, সব ক্ষেত্রে আমরা কি ইন ইউজ করি। তারপরে উইকের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি, মান্থ, কোনো ইন জানুয়ারি, সব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন। তার মানে কি বুঝলাম? শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে মানে এইগুলোর ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? ইন। এবার আসি বিলো উইক। বিলো উইক মানে কি সপ্তাহের নিচে। সপ্তাহের নিচে নামলে আমরা কি ইউজ করব? প্রিপোজিশন অন। মানে এগুলা কোন ক্ষেত্রে? মানে যেমন অন স্যাটারডে, সানডে, এই দিনগুলাতে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। তার মানে অন মূলত বেসিক্যালি বারের ক্ষেত্রে আমরা ইউজ করি কি? অন। শনিবার, রবিবার, অন স্যাটারডে, এরকম অন ফ্রাইডে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন। আচ্ছা, দিনের বড় সময় অ্যান্ড ছোট সময়। কি বললাম আমি? দিনের বড় সময় অ্যান্ড ছোট সময়ের ক্ষেত্রে কি দুইটা প্রিপোজিশন বলছে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অ্যাট। বড়টার ক্ষেত্রে ইন, ছোটটার ক্ষেত্রে অ্যাট। বড়টার ক্ষেত্রে ইন, ছোটটার ক্ষেত্রে অ্যাট। আচ্ছা, এবার দেখি ডাউন। ডাউন মানে কি ভোর। ভোর একটা মানে সামান্য সময় ধরে থাকে, এই কারণে আমরা কি ইউজ করি? অ্যাট। আচ্ছা, মর্নিং। মর্নিংটা কিন্তু একটা বড় সময়। যেমন আমরা কিন্তু দেখবেন যে একদম সকাল থেকে শুরু করে 12টা পর্যন্ত যখনই কারোকে কোনো কাস্টমার সার্ভিসে কি ফোন দিলে তারা কি বলে? গুড মর্নিং স্যার। তার মানে কি মর্নিংটা অনেক বড়, সকালটা অনেক বড়। আচ্ছা, নুন। নুন একটা ছোট সময়, দুপুর ছোট একটা সময়। অ্যাট, আফটারনুনটা একটা বড় সময়, বিকেলটাকে একটা বড় সময়। আচ্ছা, কি ডাস্ক। ডাস্ক হচ্ছে কি গোধূলি বেলা। আমরা দেখি না একটা যে একটা হলুদ হলুদ একটা ভাব হয়, মানে সূর্য ডুবো ডুবো ভাব, চারিদিকে হলদে হলদে একটা ভাব, সেটাকে কি বলা হয়? ডাস্ক। ডাস্ক মানে কি গোধূলি বেলা। এটা খুবই একটা ছোট্ট সময় ধরে থাকে না, ওই সময়টা কিন্তু খুবই ছোট্ট সময়। ওই টাইমে দেখবেন যে সেই লাগে, মানে অনেক সুন্দর লাগে প্রকৃতিটা দেখতে। সেই ক্ষেত্রে আমাদের কি অ্যাট। ডাস্ক মানে গোধূলি বেলা। আচ্ছা, এবার ইভিনিং। ইভিনিংটা হচ্ছে আমরা মনে করি ইভিনিং তো সন্ধ্যা, কিন্তু ইভিনিংটা তো ছোট হবার কথা, কিন্তু না, ইভিনিংটা বড়। যেমন আপনি রাতে যখনই কারোকে কল দেন, কিংবা ফরেন পিপুলরা দেখবেন বলে কি যে গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। সো ইভিনিংটা অনেক বড়। আর আমরা মনে করি রাতটা বড়, কিন্তু না, নাইটটা কি? আচ্ছা, আমরা কি নাইটটা কখন বলি? যে গুড নাইট কখন বলি? ঘুমাবার আগে। তো ঘুমাবার আগের সময়কে রাত ধরা হয়, সেই ক্ষেত্রে বলা হয় হচ্ছে নাইট। সো এখানে কি ইউজ করা হয়? অ্যাট। তার মানে কি নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। আর মিড নাইটের ক্ষেত্রে ইন। মিড নাইটটা মধ্যরাতটা অনেক বড়। সো আশা করি ক্লিয়ার। তার মানে আমরা কি সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কোনগুলা ইউজ করি? ইন, অ্যাট, অন। শতাব্দী থেকে কি সপ্তাহ পর্যন্ত ইন, সপ্তাহের নিচে বারগুলাতে অন, অন সানডে, স্যাটারডে, এরকম। অ্যান্ড দিনের ছোট সময় এবং বড় সময়ে দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অ্যাট। তারপরে যে একটা ছন্দের মতনও কিন্তু মনে রাখা যায়, যেমন ডাউনে যেহেতু অ্যাট আছে, মর্নিং এ ইন, নুনে অ্যাট, আফটারনুনে ইন, ডাস্কে অ্যাট, ইভিনিং এ ইন, নাইটে অ্যাট, মিড নাইটে ইন। তার মানে একটার পরে আর একটা ভিন্ন বিপরীত ধর্মে। এবার আসি প্লেস। এবার প্লেস নিয়ে কিছু প্রিপোজিশন আছে। প্লেসেও তিনটা প্রিপোজিশন, অন, অ্যাট, ইন। দেখি কোনটা কোথায় বসে। যেমন বিগ প্লেস লাইক প্ল্যানেট, মানে কি বড়, একদম বড় প্লেস। যেমন গ্রহ, উপগ্রহ, চন্দ্র, তারা, এগুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন। তার মানে কি একদম বড়, যেমন চন্দ্র, তারা, পৃথিবী, এগুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন। তাই তারপরের থেকে যেমন ফ্রম কান্ট্রি টু বিগ সিটি। আচ্ছা, দেশ থেকে শুরু করে বড় শহর পর্যন্ত আমরা কি ইউজ করি? প্রিপোজিশন ইন। মনে করে রাখেন, যেমন কি ইন বাংলাদেশ, ইন ঢাকা। দেশ থেকে শুরু করে বড় শহর পর্যন্ত আমরা ইন ইউজ করি।
স্মল প্লেসে কি ইউজ করে? অ্যাট। আচ্ছা, ধরেন আপনি পাবনাতে বাস করেন, পাবনা একটা কি বড় শহর, তারপরে পাবনার কোথায়? কালিকাপুরে। ওই কালিকাপুর জায়গাটা কি তাহলে ছোট না সেই তুলনায়? সো আই লিভ ইন পাবনা অ্যাট কালিকাপুর। আই লিভ ইন পাবনা অ্যাট কালিকাপুর, তার মানে আমরা কি বুঝতে পারছি বড় শহর এর ক্ষেত্রে আমরা কি ইন ইউজ করি, ছোটগুলার ক্ষেত্রে কি অ্যাট ইউজ করি, যেমন অ্যাট পার্ক, সেসব ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। তার মানে কি বলছি আমি, যে ফ্রম কান্ট্রি টু বিগ সিটি, মানে দেশ থেকে শুরু করে বড় শহর পর্যন্ত ইন, অ্যান্ড ছোট প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। যেমন আই লিভ ইন পাবনা অ্যাট কামালপুর, আই লিভ ইন পাবনা অ্যাট কামালপুর, আমি পাবনা শহরের কামালপুরে বাস করি। এই ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট ইউজ করেছি, বড় স্থানের ক্ষেত্রে ইন ইউজ করে, ইন, সরি, ইন ইউজ করেছি। আজকের মতো এইটুকুই। সো এটা ছিল আমাদের প্রিপোজিশনের ক্লাস, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সকল কিছু ভেঙে ভেঙে তার উদাহরণ সহ, বাংলা মিনিং সহ বুঝাই দিতে। আশা করি এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ এগুলা করতে কিন্তু আমার অনেক ইফোর্ট প্রয়োজন হয়, অনেক লিখতে হয়, এগুলা কিন্তু অনেক কষ্টের। ঠিক আছে, এত অর্গানাইজিংলি তৈরি করতে আমার কিন্তু অনেক সময় যায়, পরিশ্রম যায়। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা লাইক করতেই পারেন, একটা কমেন্ট করতেই পারেন, কমেন্ট নেসেসারি না, কারণ এটা আমিও লোকের ভিডিওতে করি না। সো আপনি একটা লাইক বাটনে হিট করতেই পারেন, অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এই চ্যানেলটাতে আপনারা অনেক কিছু পাবেন, রাইটিং এর পাবেন। অ্যান্ড এই আজকে যে ক্লাসটা ছিল শুধু রাইটিং এর না, এটা সবার জন্য প্রয়োজন, সব ক্ষেত্রে প্রিপোজিশন, আমাদের ইংলিশ জগতে প্রিপোজিশনটা খুবই প্রয়োজন, জানতেই হবে। সো ক্লাসটি বড় হয়ে গেছে একটু, সেই জন্য আসল কথা কিছু করার নাই, কারণ আপনার এতগুলা জিনিস এক ফ্রেমে একদম ডিসক্রাইব, মানে মানে সব কিছু একসাথে ডিসক্রাইব করতে একটু টাইম লাগে। সো আশা করি পাশে থাকবেন, ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে, ইনশাল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। সো আজকের মতো এইটুকুই, আসসালামু আলাইকুম।